আধ ঘন্টা হয়েছে দুপুরে খাবার সেরে নিজের রুমে এসে বসেছে নিশা। সঙ্গে নিয়ে এসেছে বন্নিকে। খাবারের টেবিলে বসে বাণীর ঘুম ঘুম চোখ জোড়া দেখে সে হেসে বলেছিল, আপনি লাঞ্চ সেরে একটু ঘুমিয়ে নিন আপু। বন্নি ততক্ষণ না হয় আমার কাছে থাকলো, আমরা মোটেও আপনাকে বিরক্ত করব না। বাণী প্রথমে আপত্তি জানায়। নিশা মেয়েটার বয়স নিতান্তই কম, তার উপর ওর পায়ে অপারেশনের ব্যাপারটাও সকালে জুলফিকার আঙ্কেলের কাছে শুনেছে সে। যদি বন্নিকে সামলাতে হিমশিম খায়, কিন্তু নিশা বাণীকে আশ্বস্ত করে ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দেয়। বেশ খানিকটার সময় বন্নি আর নিশা মিলে ফোনে গেমস খেলে সময় কাটায়। হঠাৎ ফোনের স্ক্রিনে তামজিদ সাহেব নামক আইডি হতে একটা মেসেজ এসে ভিড় জমাতে নিশা অপ্রস্তুত হয়ে পড়ে। ফোনটা সেই মুহূর্তে বন্নির হাতে ছিল। চ্যাট হেঁটে পরিচিত মুখটা দেখেই বন্নি বলে, স্টুপিড আঙ্কেল। নিশা অবাক হয়ে জানতে চায়, তুমি ওনাকে চেনো? হ্যাঁ আন্টি, এই আঙ্কেল তো অনেক স্টুপিড। আমাকে স্পাই ভেবেছিল। তুমি বলো, 5 ইয়ার্সের বেবি কি কখনো স্পাই হয়? বন্নির আদর মাখার স্বরের প্রশ্ন শুনে নিশা সামান্য হাসে। বন্নি নিজে আবার প্রশ্ন করে, তুমি এই আঙ্কেলকে কিভাবে চেনো? নিশার মনে পড়ে যায় এই মাথা নষ্ট লোকের সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথা। সে ফিসফিসিয়ে বন্নিকে বলে, সেটা সিক্রেট। বন্নি বোকার ন্যায় তাকিয়ে থাকে। বড়দের এত সিক্রেট কেন থাকে তা তার জানতে ইচ্ছে হয়। নিশা ফোনটা নিয়ে মেসেজ চেক করে। একটা ছবি পাঠিয়েছে সাইফ, একটা কাগজের পটিকার উপর কাঁচা আমের ভর্তার ছবি। ছবির সঙ্গে ছোট বার্তাও রয়েছে, মামার হাতের আম ভর্তা অমৃত, ট্রাই করে দেখতে পারেন ইয়াসমিন। লোকটা এখনো অনলাইনেই আছে, ফ্রি নিশ্চয়ই। নিশা কিছু না ভেবে কল দেয়। কিছু মুহূর্তের মধ্যে কলটা রিসিভ হয়। ফোনের স্ক্রিনে ইউনিফর্ম পরিহিত মুখটা ভেসে উঠতেই বন্নি ও নিশা একসঙ্গে বলে ওঠে, হাই স্টুপিড আঙ্কেল। হাই ভাইয়া। এক মুঠো আম ভর্তায় 2 মুঠো চিনি ঢেলে দিলে এর স্বাদ যতটা বিদঘুটে হবে, ঠিক ততটাই বিদঘুটে থেকে এই ভাইয়া এবং স্টুপিড আঙ্কেল ডাক্তার সাইফের কাছে। সে মুখ কালো করে বলে, আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিচ্ছি ইয়াসমিন। এই ছোট নাগাকে একটু ম্যানার্স শেখাবেন প্লিজ। ওর এই স্টুপিড আঙ্কেল ডাকটা আই জাস্ট হেট ইট। বন্নি মুখ লটকে বলে, আই ডোন্ট লাইক ইউ অলসো। সাইফ রাগে জিভ বের করে বন্নিকে ভেঙায়। বন্নিও সাথে সাথে একই ভঙ্গিতে সাইফকে ভেঙচি কাটে। নিশা ওদের কাহিনী দেখে হাসছিল। হাসতে হাসতেই সে বলে, এই ভর দুপুরে আপনি ভাত ছেড়ে কাঁচা আম খেতে কেন বের হলেন? সাইফ নিশ্চুপ হয়ে যায়। নিশার বান্ধবীর মৃত্যুর খবর তার অজানা নয়। সেই রাতের পর থেকে মেয়েটা আর তাকে নিজে মেসেজ করেনি, এমনকি অনলাইনে আসাই বন্ধ করে দিয়েছিল। এই কটা দিনে সাইফ এক নতুন অনুভূতির সঙ্গে পরিচিত হয়েছে। তার নাম হলো অস্থিরতা। এই অস্থিরতাটা গত কটা দিনে তাকে বেশ জ্বালাতন করেছে। সাইফ বুঝতে পারে ইয়াসমিন নামক মেয়েটা তার এক বদ অভ্যাসে পরিণত হয়েছে। এই মায়ের সঙ্গে ক্ষণিকের কথোপকথন যেমন সাইফকে স্বস্তি দেয়, তেমনই মেয়েটার অনুপস্থিতি তাকে পীড়া দেয়। আজ দুপুরে যখন সে একটু কাজে বেরিয়েছিল, তখন আচমকা রাস্তার পাশে একটা লোককে বিভিন্ন মৌসুমী ফলের ভর্তা এবং আচার বিক্রি করতে দেখে সাইফের ইয়াসমিনের কথা মনে পড়ে। সে দ্রুত 20 টাকার আম ভর্তা কিনে নিয়ে সেটা ছবি তুলে ইয়াসমিনকে পাঠায়। সেই ছুতোই সঙ্গে জুড়ে দেয় ছোট মেসেজ। নিশার ডাকে সাইফের ঘোর কাটে। নিশা প্রশ্ন করে, কোথায় হারিয়ে গিয়েছেন ভাইয়া? সাইফ ছোট্ট করে জবাব দেয়, আছি। দুপুর গড়িয়ে নেমে আসা বিকালটা আজ অন্যরকম। আকাশ জুড়ে বিরাজ করছে কমলা রঙা উত্তাপহীন সূর্যের আভা। আর কেবল 1 ঘন্টা বাকি। ঠিক 1 ঘন্টা পরে বাংলাদেশ থেকে আগত সৈন্যরা নিজ মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হবে। শেষবারের মতো নিজের ব্যাগেজ আর একবার চেক করে নেয় রিদন। সব আছে, তবুও তার মনে হচ্ছে কিছু একটা ভুলে যাচ্ছে সে। রিদন বিষণ্ণ মনে বসে রয়। এরই মধ্যে প্রত্যয় এবং রাফি তার তাঁবুতে প্রবেশ করে। রিদনকে এভাবে বসে থাকতে দেখে রাফি মস্করা করে বলে, কি মামা, তোরে এমন বিধবা বিধবা লাগতেছে কেন? রিদন চোখ গরম করে তাকায়। রাফি মুখ টিপে হেসে বলে, সরি ব্রো, আমি তোর পেন বুঝতেছি। অন্যকে রেখে আসার সময় আমারও এমন বিধবা বিধবা ফিল হইতেছিল। তুইও তো এই দেশে নিজের প্রিয়াকে ফেলে রেখে যাবি, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। এই পর্যায়ে প্রত্যয় সামান্য হাসে। রিদন বিরক্ত মাখা গলায় বলে, শালা তোরা জীবনেও ভালো হবি না। বলেই রিদন উঠে দাঁড়ায়। হাঁটু ভেঙে বসে নিজের পায়ের জুতার ফিতা বাঁধতে থাকে। আচমকা তার কিছু একটা মনে পড়ে। চকিত সে উঠে দাঁড়ায়। দ্রুত নিজের ব্যাগ খুলে একটা ভারী জ্যাকেট বের করে নেয়। প্রত্যয় ও রাফি এতক্ষণ নীরবে ওর কার্যকলাপ দেখছিল। এই পর্যায়ে রাফি প্রশ্ন করে, কি করতেছস?
হৃদয়ন জ্যাকেটটা হাতে নিয়ে ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে একবার নিজের চেহারাটা দেখে নেয়। ইউনিফর্ম পরিহিত তাকে আজ কিছুটা অন্যরকম দেখাচ্ছে। সে অন্যরকমটা কি তা ঠিক ঠাউর করতে পারে না হৃদয়ন। সে ফোনটা অফ করে পকেটে ভরে নিয়ে সামান্য হেসে বলে, এখনই চলে আসবো। প্রত্যয় বলে ওঠে, এই রওনা হতে হবে আমাদের কিছুক্ষণ পর। কোথায় যাচ্ছিস? হৃদয়ন দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে বলে, চিন্তা করিস না, আমাকে ছাড়া দেশে ফিরতে হবে না তোদের, সময় মতো পৌঁছে যাব। প্রত্যয় পিছু ডাকতে নিলেও হৃদয়ন আর কোনো কিছু তোয়াক্কা করে না, দৌড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে একজনের সঙ্গে শেষ সাক্ষাৎ করাটা হুট করেই তার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এই শেষ সাক্ষাৎটা না হলে হয়তো তার মনও তৃপ্ত হবে না। প্রত্যয় ও রাফি তাঁবু থেকে বের হয়ে দাঁড়ায়। গল্প করতে করতে দুজনে চোখ মেলে দেখতে থাকে চারিপাশটা। মনে মনে এই অনিশ্চিত ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া ভূখণ্ডের জন্য প্রার্থনাও করে। দেশটা যেন মুক্তির স্বাদ পায়, এদেশের মানুষগুলো যেন মুক্তির স্বাদ পায়। আচমকা অদূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি অবাক সুরে বলে, জারিয়া না? রাফির কথা শুনে প্রত্যয় সেই দিকে তাকায়। শালীন বেশভূষার মেয়েটাকে দেখে সে মুহূর্তেই চিনতে পারে, আর চিনতে পেরে বেশ অবাকই হয়। বিস্ময় নিয়ে দুজন এগিয়ে যায় সেই পানে। জারিয়ার সামনে গিয়ে প্রত্যয় প্রশ্ন করে, তুমি এখানে? জারিয়া সামান্য হাসি হাসি মুখ করে বলে, আপনাদের বিদায় জানাতে এলাম। রাফি মস্করা করে বাংলায় বলে, আমাদের বিদায় জানাতে নাকি প্রিয় বিন্দেশিকে বিদায় জানাতে? জারিয়া বুঝতে না পেরে বোকার ন্যায় তাকিয়ে থাকে। প্রত্যয় রাফির কথায় পাত্তা না দিয়ে হেসে বলে, বিদায় জানাতে আসার জন্য ধন্যবাদ জারিহা, সাহায্যের জন্য ধন্যবাদ। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে খুব। জারিয়া মৃদু হাসে কেবল। পর মুহূর্তেই সন্ধানী দৃষ্টি মেলে চারিদিকে তাকায়, কাউকে খুঁজছে যেন। রাফিও প্রত্যয় বুঝতে পেরে রাফি হেসে জানায়, যাকে খুঁজছো সে তোমাকে খুঁজতে বেরিয়েছে কিছুক্ষণ আগে। জারিয়া অবাক হয়ে তাকায়। পর মুহূর্তেই ধরা পড়ে যাওয়ার লজ্জায় চোখ নামিয়ে ফেলে। প্রত্যয় বলে, এখানেই অপেক্ষা করো, খুঁজে না পেয়ে এখানেই ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে। তখন কথাটুকু সম্পূর্ণ করার আগেই তীব্র শব্দে তিনজন চমকে উঠল আশেপাশের সবাই। প্রত্যয়ের ভুরুজোড়া কুঁচকে এলো। সে চোখ তুলে আকাশপানে তাকালো। পরিষ্কার আকাশটার কমলা আভা যেন আচমকা ছাই রাঙা ধোঁয়ায় ঢাকা পড়ে যাচ্ছে। অদূরে একজন সেনা সদস্য চেঁচিয়ে উঠল, বোমা ফেলছে বর্ষগুলো। প্রত্যয় ও রাফির মুখ মুহূর্তে পাংশুটে বর্ণ ধারণ করে। বাংলায় বলা কথাটার অর্থ বুঝতে পারে না জারিয়া। সে প্রশ্ন করে, কি বলবো? রাফি কাপা গলায় উচ্চারণ করে, জেনোসাইড। রাফির কথাটুকু শেষ হতে না হতেই তাদের মাথার উপর দিয়ে আগুনের গোলা চোখে পড়ল। মুহূর্তে সেই আগুনের গোলাটা খুব কাছেই কোথাও গিয়ে পড়তেই আরও একবার বিকট শব্দে চারিদিকটা কেঁপে উঠল। প্রত্যয়ের বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে সজাগ হয়ে উঠল। পরিস্থিতি আঁচ করতে বিন্দুমাত্র অসুবিধা হলো না তার। বাকি সৈন্য সদস্যরা চেঁচিয়ে তাদের ডাকছে, লেফটেন্যান্ট চলুন, নিরাপদ স্থানে যেতে হবে। প্রত্যয় রাফির কানে সেই কথা এসে পৌঁছালেও তাদের মন বন্ধুর দিকে টানছে। ভাইকে ছাড়া নিজেরা নিরাপদ স্থানে ঠাঁই খোঁজার মতো স্বার্থপর তারা নাই। তারা কিছু বলার পূর্বে জারিয়া নিজের বোনের নাম নিয়ে চেঁচিয়ে ওঠে। অতঃপর ছুট লাগায় নিজের বাড়ি যাওয়ার পথ ধরে। প্রত্যয় এবং রাফিও তার পিছু পিছু ছুটে যায়। হয়তো হৃদয়নকে জারিয়ার বাসার আশেপাশেই খুঁজে পাবে তারা। একের পর এক আগুনের গোলা উড়ে এসে পড়ছে শহরটার বুকে। মানুষজন এলোমেলোভাবে ছুটাছুটি করছে। নিজের বাড়ির ভেতর প্রবেশ করতে জারিয়া বোনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। ছোটাছুটি করা মানুষদের মধ্যে একজনের হাত চেপে ধরে নিষ্ভাষে প্রশ্ন করে, আপা, জুবেদা কোথায়? আমার বোনকে দেখেছেন? মাঝবয়সী নারী অস্থির গলায় বলে ওঠে, তুমি বের হওয়ার পরপরই তো তোমার পিছু পিছু যাওয়ার জন্য দৌড়ে বের হয়, কিন্তু রাস্তায় পড়ে হাত ছিলে ফেলে। একজন সৈন্য তখন তোমার খোঁজে এসেছিল। তোমার বোনকে এই অবস্থা দেখে দ্রুত কাছের হসপিটালে নিয়ে গেছে। জারিয়া আরো কিছু প্রশ্ন করত, কিন্তু তার পূর্বে সেই নারীর স্বামী এসে তাকে টেনে দ্রুত নিয়ে যায়। প্রত্যয় এবং রাফিও বন্ধুর খোঁজে এসেছিল, কিন্তু বন্ধুকে এখানে না পেয়ে তারা আশেপাশে সবাইকে ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করছিল, কিন্তু কেউই সেদিকে তোয়াক্কা না করে সবাই ছুটছে প্রাণ বাঁচানোর তাগিদে। জারিয়া প্রত্যয়ের সামনে এসে জানায় হৃদয়ান আর তার বোন হসপিটালে আছে। এক মুহূর্ত অপেক্ষা না করে তারা তিনজন ছুটে হসপিটালের দিকে। এই এলাকায় কেবল একটি বিশাল সরকারি হসপিটাল আছে, যার দূরত্ব জারিয়ার বাসা থেকে কেবল 8 মিনিটের মতো। হসপিটালের মুখ্য দরজার সামনে আসতে জারিয়ার পা জোড়া থেমে যায়।
সে থমকে দূরে হসপিটাল বিল্ডিংয়ের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। জঙ্গলি ছাপের ইউনিফর্ম পরিহিত রিদনও দূর হতে জারিয়াকে দেখে থমকে যায়। একবার জারিয়াকে দেখে ফের তার পেছনে দাঁড়িয়ে থাকা দুই ভাইকেও দেখে। তাদের দেখে রিদনের মুখে সামান্য হাসি ফুটে ওঠে। মনে মনে আওড়ায়, শালা তোরা জীবনেও ভালো হবি না। রিদনের কোলে থাকা 8 বছরের মেয়েটা দূর হতে বোনকে দেখেই চেঁচিয়ে ওঠে। তার গায়ে রিদনের জ্যাকেটটা জড়ানো। জুবেদা এক মুহূর্ত অপেক্ষা না করে কোল থেকে নেমে বোনের দিকে ছুটে যায়। বিশাল মাঠের ন্যায় জায়গাটুকু পেরিয়ে বোনের বুকে গিয়ে হামলে পড়ে। বোনকে সহি সালামতে পেতেই জারিয়া মনে মনে রবের নিকট শুকরিয়া আদায় করে। অতঃপর কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি মেলে সামনে তাকায়। রিদন তখনও তার দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই জারিয়া মৃদু হাসে। রিদন এগিয়ে আসার জন্য পা বাড়াবে, ঠিক সেই মুহূর্তে একটা আগুনের গোলা ছুটে এলো। একটা বিধ্বংসী শব্দ তুলে কিছু বুঝে ওঠার পূর্বে চোখের পলকে চারিদিকটা ঝাপসা হয়ে ওঠে। ঠিক কতক্ষণ পর জারিয়া নিজের সম্বিত ফিরে পেয়েছে তা তার জানা নেই, কিন্তু মস্তিষ্ক সচল হতেই সে দেখতে পায় ধোঁয়ার কারণে চারিদিকটা অস্পষ্ট দেখা যাচ্ছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত বারুদের গন্ধ। চারিদিকে শোনা যাচ্ছে মানুষের আহাজারি। জারিয়া জোরে জোরে শ্বাস টেনে দাঁড়িয়ে পড়ে। অতঃপর সবকিছু ভুলে সামনের দিকে ছুটে। সে যত সামনে এগোচ্ছে তত এই দৃশ্যটা স্পষ্ট হয়ে উঠছে। নেই, হসপিটাল নেই সামনে।